আর পঞ্চগড় জেলা থেকেই সেই বহুল আলোচিত কাঞ্চনজঙ্ঘাটি দেখা যায়, যেহেতু পঞ্চগড় জেলা থেকে ৭৫ কিলোমিটার উত্তরে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। সেপ্টেম্বর মাসে যখন কাঞ্চনজঙ্ঘার সেই চূড়ায় যখন বিকেলের রৌদ্রের আভাটা ছড়িয়ে পড়ে, ঠিক তখনই কাঞ্চনজঙ্ঘার একটা অংশ বাংলাদেশ থেকে দেখা যায়। বাংলাদেশের পঞ্চগড় জেলাটি আয়তন ১৪০৪.৬২ বর্গ কিলোমিটার বা ৫৪২.৩৩ মাইল। বাংলার সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের স্থানাঙ্ক ২৬.২৫ ডিগ্রি উত্তর থেকে ৮৮.৫০ ডিগ্রি পূর্ব পর্যন্ত বিস্তৃত। পঞ্চগড় জেলার উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম। দক্ষিণে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা। পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় স্যার সিরিল রেডক্লিফ যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, সেই সীমানা পঞ্চগড় জেলার ৩ দিকে ভারতের সীমানা রয়েছে। এর দৈর্ঘ্য ১৮৮ মাইল বা ২৮০ কিলোমিটার। পঞ্চগড় নামটি কীভাবে এলো? পঞ্চগড় নাম কীভাবে হচ্ছে এ নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ আছে। বলা যে প্রাচীন পুণ্ড্রনগরের রাজধানী ছিল পঞ্চগড়, এবং পঞ্চগড়ের যে ৫টি গড় আমরা এখন মানে ৫টি গড়ের যে সুস্পষ্ট উপস্থিতি কারণেই নাকি পঞ্চগড় জেলার নামকরণ করা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন জনশ্রুতি আছে। বলা হয় যে পঞ্চগড় মানে পঞ্চ মানে ৫ এবং গড় মানে বন জঙ্গল, অর্থাৎ অতীতে এখানে অনেক বন জঙ্গল ছিল, কিন্তু কালক্রমে লোকালয়ের বিস্তৃতির কারণে এই অঞ্চলের বনগুলো হারিয়ে গিয়েছে। এছাড়াও বলা হয় যে পঞ্চগড়ে যে ৫টি গড়ের কথা বলেছে, ওই গড়ের কারণে নাকি এই মানে ওই জেলাকে পঞ্চগড় নামে ডাকা হয়। এই ৫টি গড় হলো ভিতরগড়, রাজানগড়, হোসেনগড়, মিরনগড় এবং দেবনগড়। এই গড়েরগুলোর নাম অনুসারে হয়তো কেউ কেউ মনে করে এটা আসলে মানে পুরোপুরি সঠিক নয়, বা এটা বলতে পারি না যে কিভাবে আসলে পঞ্চগড় নামকরণ করেছে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎস দেওয়া আছে কিভাবে পঞ্চগড়ের নামকরণ করা হয়েছে। ১৯১১ সালে পঞ্চগড় জায়গাটি পূর্ণাঙ্গ থানা রূপে আত্মপ্রকাশ করে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর পঞ্চগড় থানাটি দিনাজপুর মহকুমার ঠাকুরগাঁও জেলার অন্তর্ভুক্ত হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে পঞ্চগড় জেলাটি আমাদের মুক্তিযুদ্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছিল। বাংলাদেশে যে ৪টি মুক্তাঞ্চল ছিল, তার মধ্যে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া যে থানাটি আছে, ওই জায়গাটি মুক্তাঞ্চল হিসেবে ছিল। এবং এই পঞ্চগড় জেলাটি যেহেতু সীমান্তবর্তী এলাকার মধ্যে ছিল এবং ৩ দিকে ভারতের সীমানা রয়েছে, সেই জন্য আমাদের মুক্তিযুদ্ধকালীন আমাদের যে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ বা অন্যান্য কারণে যাতায়াতের জন্য আমাদের এই পঞ্চগড় অঞ্চলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে মুক্তিযোদ্ধারা বিভিন্ন কমান্ডোর তত্ত্বাবধানে ভারতে গিয়ে সেই মুক্তিযুদ্ধ মানে কমান্ডো ট্রেনিং করে আবার দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সে সময় ৬০টি কোম্পানির অধীনে ৪০টি মুক্তিযোদ্ধা ইউনিট ওই অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযোদ্ধা কোম্পানির কমান্ডারদের মধ্যে অন্যতম ছিল মাহবুব আলম, মতিউর রহমান, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ মুখলেসার রহমান, মোহাম্মদ দুলাল হোসেন, মোহাম্মদ আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল গনি। ১৯৭১ সালে ১৭ এপ্রিল পাক বাহিনী পঞ্চগড় দখল করে নেয় এবং পরবর্তী তারা পঞ্চগড় জেলার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং গণহত্যা চালায়। পরবর্তীতে ২৮ নভেম্বর মিত্রবাহিনীর সহায়তায় যখন মুক্তিযোদ্ধারা এই অঞ্চলে চূড়ান্তভাবে হামলা চালায়, পরবর্তীতে ২৯ নভেম্বর পঞ্চগড় জেলাটি শত্রুমুক্ত হয়। পঞ্চগড় জেলার বোদা উপজেলাটি ১ ডিসেম্বর এবং ২ ডিসেম্বর আটোয়ারী উপজেলা শত্রুমুক্ত হয়, আর ৯ নভেম্বর শত্রুমুক্ত হয় দেবীগঞ্জ জেলা। আর তেঁতুলিয়া উপজেলাটি সম্পূর্ণ মুক্তাঞ্চল ছিল। সেই সময় ওই এলাকায় মানে পাক বাহিনী কোনোভাবেই দখল করতে পারেনি। পঞ্চগড় জেলার শিক্ষার হার ৭৩.৯৫% এবং ওই জেলাতে ২২টি কলেজ এবং ১৮৬৫টি বিদ্যালয় রয়েছে। এই জেলায় মোট ৩টি পৌরসভা: পঞ্চগড় পৌরসভা, বোদা পৌরসভা এবং দেবীগঞ্জ পৌরসভা। এই জেলায় মোট 5টি উপজেলা এবং 43টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। পঞ্চগড় জেলাটি কিন্তু অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিশেষ করে আমি গিয়েছিলাম পঞ্চগড় জেলায় যে এত চা বাগান রয়েছে আসলে আমাদের ধারণার বাইরে ছিল। আমরা সাধারণত চা বাগান
বা চায়ের উৎপাদন কেন্দ্র বলতে সিলেট এবং শ্রীমঙ্গলকে বুঝে থাকলো। আমি যে পরিমাণ চা বাগান এবং চায়ের আবাদ দেখেছি পঞ্চগড় জেলা, মনে হচ্ছে মানে পঞ্চগড় জেলা পুরোটাই আপনার চা চাষ। আপনি যেখানে আপনি দেখবেন, যেখানেই তাকাবেন শুধু চা গাছ ছাড়া কিছুই দেখা যায় না। মানে সমতল এলাকায় যে এত চা বাগান হতে পারে সেটা আপনারা আসলে না দেখলে বুঝবেন না। আর আমার কাছে পঞ্চগড় জেলাটি অত্যন্ত সুন্দর লেগেছে এবং এটা আপনারা মানে ভ্রমণের জন্য কিন্তু বেছে নিতে পারেন পঞ্চগড় জেলাটি। পঞ্চগড় জেলাটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং এই অঞ্চলে 1969 সালে কিন্তু বৃহত্তর সুগার মিলটি প্রতিষ্ঠিত হয়েছিল। সুগার মিল ছাড়াও আরও কিছু অর্থনৈতিক এবং বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় কারখানা গড়ে উঠেছে, যেমন জেমকন লিমিটেড, জেম জুট লিমিটেড, মার্শাল ডিস্টিলারি এবং ইন্ডিগো ব্রোকার্স লিমিটেড, এই ধরনের কিছু বড় বড় কোম্পানি কিন্তু ওই পঞ্চগড় জেলাতেই কাজ করে যাচ্ছে। এছাড়া মানে আমি আগে বলেছিলাম যেহেতু পঞ্চগড় জেলা আপনারা এত চা বাগান হয়, এত চা চাষ হয়, আপনারা না দেখলে বুঝবেন না। সেই ধারা অব্যাহত রেখে ওই জেলাতে প্রায় 18টি, আরও বেশি হতে পারে, 18টি চা এস্টেট গড়ে উঠেছে, যেখান থেকে প্রতি বছর, আসলে আমি নির্দিষ্ট পরিসংখ্যানটা এখন বলতে পারবো না যেহেতু আমি শুধু পঞ্চগড় জেলার নিয়ে পড়েছি, আবার অর্থনৈতিক বিষয়গুলো একটু এখনও দেখিনি। 18টি টি এস্টেট আছে, এখান থেকে প্রচুর পরিমাণে চা বাগান, চা পাতা কিন্তু বিদেশে রপ্তানি। এবং 2023 সালে চায়ের নিলাম কেন্দ্র হিসেবে পঞ্চগড় জেলা কিন্তু একটি জায়গাকে নির্ধারণ করা হয়েছে। দুঃখিত, 2022 সালে তৃতীয় নিলাম কেন্দ্র, চায়ের জন্য তৃতীয় নিলাম কেন্দ্র হিসেবে পঞ্চগড়কে নির্দিষ্ট করা হয়েছে। পঞ্চগড় জেলায় ভ্রমণের জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন ভিতরগড়, কাজলা দিঘি, মহারাজার দিঘি, চা বাগান, মির্জাপুর শাহী মসজিদ, আটোয়ারি ইমামবাড়া, বারাউলিয়ার মাজার আছে, গোলকধাম মন্দির, তেঁতুলিয়া ডাক বাংলো, তেঁতুলিয়া পিকনিক কর্নার, বাংলাবান্ধা স্থলবন্দর এবং বাংলাবান্ধা জিরো পয়েন্ট। আরেকটা খুব নির্দিষ্ট এবং খুবই সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন এই বাংলাবান্ধা জায়গা। বাংলাবান্ধা হলো ভারত ও বাংলাদেশের পণ্য আমদানি এবং লোকজন যাতায়াতের জন্য একটা স্থলবন্দর, কিন্তু এত সুন্দর করে সাজানো, এত সুন্দর চারদিকের পরিবেশ, এবং প্রতি সোমবার এবং মঙ্গলবার আমার মনে হয়, যদি মানে ভুল না বলি, ওই বাংলাদেশ এবং ভারতের যে ওই বাহিনী আছে ওখানে ওদের মধ্যকার মানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং ওই কুচকাওয়াজ দেখার মতো খুবই সুন্দর লাগবে, আপনার চোখে লেগে থাকবে। আপনি কখনো যদি পঞ্চগড় জেলায় ভ্রমণ করেন অবশ্যই বাংলাবান্ধা ওই জিরো পয়েন্টের ওই সোমবার বা মঙ্গলবারের ওই জিনিসটা কিন্তু মিস করবেন না। আপনি গেলে কিন্তু আপনার অসম্ভব ভালো লাগবে। হয়তো আমরা বিভিন্ন কারণে অনেক কিছু বলে থাকি, কিন্তু ওই বাংলাদেশে ভারতে যে ওই অঞ্চলটা আছে, ওই স্থলবন্দরটা আছে, খুবই সুন্দর জায়গা এবং সেটা আপনারা অবশ্যই ভ্রমণ করে আসবেন। আরও আছে রক্স মিউজিয়াম এবং মহারানীর বাঁধ, এসব আপনার জায়গাগুলো ঘুরে আসতে পারেন। আমি আবার আপনাদেরকে বলবো, পঞ্চগড় জেলা আমরা অনেক সময় শুধুমাত্র নদী, পাহাড়, সমুদ্র এসব নিয়ে পড়ে থাকি, কিন্তু আপনি দেশকে জানতে হলে অবশ্যই সমতল এলাকাগুলোতেও ঘুরতে হবে। শুধুমাত্র সাগর, নদী, পাহাড় নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের যে সমতল ভূমি আছে ওখানে কিন্তু আমাদের দেখার মতো অনেক কিছু আছে, আমাদের অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আপনারা ওই পাহাড়, নদী ছাড়াও ওই এলাকাগুলো ঘুরবেন, জানার অনেক কিছু আছে, দেখার অনেক কিছু আছে। মানে বাংলাদেশ এত সুন্দর, শুধুমাত্র পাহাড় নদী দেখলে হবে না, আপনি ওসব জায়গাও ঘুরে আসতে হবে। পঞ্চগড়ে কিন্তু আবার ছোট বড় অনেক নদী আছে এবং পঞ্চগড়টা আপনি বলতে পারেন নদী বেষ্টিত একটা জেলা। পঞ্চগড়ের যে বিভিন্ন থানা আছে, থানাগুলোর মধ্যে অনেক নদী আছে। আপনি পঞ্চগড়ের যে সদর উপজেলা ওখানে 8টি নদী আছে, দেবীগঞ্জে আছে 3টি, বোদা উপজেলা আছে 2টি, আটোয়ারিতে আছে 5টি নদী, তেঁতুলিয়া উপজেলা আছে 9টি নদী। এভাবে প্রায় আপনি অনেকগুলো নদী, 57টার মতো, 57টা বাংলাদেশে। আপনার এখানে আপনার 8, 3, 11, 12, 13, 18, 18, 9 প্রায় কত, 18, 9 কত হয়, প্রায় 27টা নদী পঞ্চগড় জেলাকে বেষ্টিত করে আছে। এবং শুধু নদী না, চা বাগান, আপনি সীমান্ত এলাকায় কিছু চা বাগান আছে, সেগুলো আসলে সাজানো এত সুন্দর করে সাজানো, যেন প্রকৃতি নিজের হাতে আপনার ওই সাজিয়ে দিয়েছে আপনার ওই এলাকাটা। অনেক সুন্দর এলাকা ভ্রমণের জন্য, বিশেষ করে আপনারা একেবারে মধ্য শীতে না গিয়ে আপনার শীতের শুরুতে অথবা শীতের শেষে যদি আপনারা ওই এলাকা ভ্রমণ করেন, পঞ্চগড় এলাকা, তাহলে আপনারা সবচেয়ে বেশি আনন্দ পাবেন। আমি তাহলে এক নজর আবার আমার যে ভ্রমণের যে অভিজ্ঞতাটা বলেছিলাম, আরেকটা ব্যাপার আছে, পঞ্চগড় জেলার সাথে ঢাকার
সরাসরি 3টি ট্রেন যোগাযোগ, মানে 3টি ট্রেন চালু থাকে। একতা এক্সপ্রেস, করতে আরেকটা আছে আমি মনে নেই এই মুহূর্তে, আর রাজশাহীর সাথে আরও একটা ট্রেন যোগাযোগ ব্যবস্থা আছে। আপনারা যদি কেউ ঢাকা থেকে যান বা যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি ভ্রমণ করতে চান, বিশেষ করে দক্ষিণাঞ্চলে, তাহলে ঢাকায় গিয়ে আপনারা ঢাকায় কমলাপুর রেল স্টেশন থেকে 3টি ট্রেন ছাড়ে, এগুলো রাতে আছে, আপনার বিকেলে আছে। ওই ট্রেনগুলো আপনি গেলে আপনি ওসব ট্রেনে ভ্রমণ করে আপনি সহজেই ওই পঞ্চগড়ে পৌঁছাতে পারবেন, এবং আপনি হাতে 2 দিন সময় নিলেও হবে। 2 দিন নিয়ে আপনি পঞ্চগড় জেলাটা একদম খুব ভালোভাবে দেখা যায়। পঞ্চগড় যে তেঁতুলিয়া ডাক বাংলো আছে, তেঁতুলিয়া ডাক বাংলোর হাতের বাম পাশেই এই এক নদী আছে, ওই নদীর একটু দূরে কিন্তু এই ভারতের মেঘালয় দেখা যায়। আসলে আমরা যাই বলে সীমান্ত অঞ্চলগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। একটা ব্যাপার আছে, আমরা হয়তো ওই এলাকাগুলোতে একটু, যেহেতু আমাদের মানুষের অত্যাচারটা একটু কিছু কম হয় এবং ভয়ে ভয়ে আমরা ওইসব অঞ্চলে খুব একটা যাই নাই, সেই জন্য আমার মনে হয় ওই সৌন্দর্যটা ওখানে বেশি থাকে। সেটা আমার যে কোনো আপনি ইয়েতে দেখবেন, ওই সীমান্তবর্তী অঞ্চলে আমার চ্যানেলে কেন জানি ভালো লাগে ওসব জায়গাটা, তাই আমার সার্চ থাকবে আপনারা পঞ্চগড় জেলা ভ্রমণ করে আসুন, দেশকে জানুন, পঞ্চগড়কে জানুন। আজকে এটা যেহেতু আমার বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের জেলা নিয়ে প্রথম ভিডিও, তার এতে আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, এবং আমি দেখেছি আসলে আমি বলেছি বাংলাদেশের বিভিন্ন জেলাকে নিয়ে ভিডিও তৈরি করব, কিন্তু আসলে অনেক কষ্ট, পড়ালেখা অনেক করতে মনে থাকে না, মাঝে মাঝে দেখছেন একটু দেখতে হয়েছে, এবং তথ্য উপাত্তগুলো বিভিন্ন জায়গা থেকে যেহেতু সংগ্রহ করেছি, ভুল আমার হয়তো বলার ভুল থাকতে পারে, যদি বলার ভুল থাকতে ধরে দিবেন। ধন্যবাদ সবাইকে।